দর্শক স্বাগত জানাচ্ছি সময় নারী অনুষ্ঠানে। আপনারা জানেন যে আমরা সময় নারী অনুষ্ঠানে সবসময় কথা বলি নারীর সংকট, সাফল্য এবং সম্ভাবনাগুলো নিয়ে, এবং আমরা প্রতিটি পর্বে একটা ভিন্ন নাম দিয়ে থাকি। আজকের পর্বের নাম সিঙ্গেল মাদার বা একক মা। এই বিষয়ে আজকে স্টুডিওতে আমার সঙ্গে যে দুজন অতিথি আছেন তারা বলবেন, সঙ্গে থাকুন, পরিচয় হই তাদের সাথে। আমার সঙ্গে আছেন ফাতেমা নুসরাত, তিনি একজন সিঙ্গেল মা। আমার সঙ্গে আছেন রিসালাতুন নাহার, তিনিও সিঙ্গেল মাদার, যাকে আমরা একক মা বলি। আলোচনায় যাব। মূল আলোচনায় যাওয়ার আগে চলুন দর্শক এই বিষয়ের উপর একটি তথ্যচিত্র দেখে আসি। কখনো কখনো জীবন কাউকে একা দাঁড় করিয়ে দেয়, কিন্তু সেই একাকিত্বই হয়ে ওঠে শক্তির উৎস। এই সমাজে মা শব্দটার আগে সাধারণত আরেকটা পরিচয় থাকে, কিন্তু কিছু নারী আছেন যাদের জীবনে সে পরিচয়টি নেই, তবুও তারা সম্পূর্ণ সিঙ্গেল মাদার। একাই লড়াই করেন, কিন্তু কখনো ভেঙে পড়েন না। রোজ সকালে তারা শুধু নিজের জন্য নয়, আরেকটি জীবনের জন্য জেগে ওঠেন। নিজের স্বপ্নের আগে সন্তানের ভবিষ্যৎকে রাখেন। সমাজ অনেক সময় প্রশ্ন তোলে, চোখ তুলে তাকায়, ফিস ফিস করে কথা বলে, কিন্তু তারা থামেন না। কারণ তারা জানেন একজন মা হতে দুইজন লাগে না, ভালো মানুষ গড়তে লাগে ভালোবাসা, সাহস আর দায়িত্ব। এই নারীরা দুর্বল নন, তারা নীরব যোদ্ধা। কেউ অফিসে, কেউ ঘরে, কেউ সমাজের চোখ এড়িয়ে নিজ নিজ জায়গা থেকে যুদ্ধ চালিয়ে যান। তাদের গল্প কেবল কষ্টের নয়, তাদের গল্প সম্মানের, দায়িত্বের আর অটুট থাকার গল্প। যাদের পরিচয় এক কথায় বলা যায় না, কিন্তু যাদের শক্তি একটি শব্দেই যথেষ্ট। সিঙ্গেল মাদার, একাই কিন্তু অটুট। দর্শক, তথ্যচিত্র থেকে ফিরে চলুন আলোচনায় যাই। সিঙ্গেল মাদার বা একক মা নিয়ে আমরা কথা বলি দুজন অতিথির সাথে। কেমন আছেন আপনারা? জি ভালো। আচ্ছা, আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে সিঙ্গেল মাদার বা একক মা। আপনারা দুজনই একক মা। সালাম আপনাদেরকে। প্রশ্নের মাধ্যমে জানবো আপনারা কি করে সামনে এগিয়ে যাচ্ছেন, দিন পার করছেন। ফাতেমা, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন রাখতে চাই যে কোথায় কাজ করছেন এবং কি নিয়ে আপনার কাজের ধরনগুলো জানতে চাই। বেশ কিছুদিন জবলেস ছিলাম, তো রিসেন্টলি আমি জয়েন করেছি একটি হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। 2016 থেকে 2020 পর্যন্ত আমি পিজিতে ছিলাম অ্যাজ এ ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর। এটা একটা প্রজেক্ট ছিল, প্রজেক্ট বেসিস ছিল। করোনার সময় প্রজেক্টটা শেষ হয়ে যায়। এরপর রান্নাবান্না নিয়ে কিছু কাজ করেছি, ওখানে ওইভাবে সফল হতে পারি নাই। তো এখন আবার জবে ঢুকেছি, এখন জব করছি। আচ্ছা, আপনার সন্তান কজন? একজন ছেলে। একজন ছেলে। কত বছর হলো আপনি সিঙ্গেল মাদারের লাইফটা পার করছেন? 13 বছর। 13 বছর। আচ্ছা, পরবর্তী আমি আবার আপনার কাছে আসি, কারণ আমাকে জানতেই হবে 13টা বছর কি করে আপনি পার করছেন। আপা, আপনি কোথায় আছেন এবং কি নিয়ে আছেন একটু যদি বলতেন আমাদেরকে। ধন্যবাদ আপা। আমি একজন মেন্টাল হেলথ অ্যান্ড সাইকোসোশ্যাল কাউন্সিলর। আমি অনলাইনেও কাউন্সিলিং করে থাকি, পাশাপাশি অনেকগুলো হাসপাতালের সঙ্গে আমার সম্পৃক্ততা আছে। আমি বর্তমানে মেডিনোভা হাসপাতালে আছি ঢাকাতে। ঢাকার বাইরে মফস্বল শহর ফরিদপুরে, ওখানে রয়্যাল হাসপাতাল এবং মুক্তি হাসপাতাল নামে দুটো হাসপাতালের সঙ্গে কাজ করে যাচ্ছি। আপনার কজন ছেলে মেয়ে? আমার এক ছেলে। এক ছেলে। আচ্ছা, দুজনেরই একটাই সন্তান। কত বছর হলো আপনি সিঙ্গেল মাদারের ভূমিকায় রোল প্লে করছেন? আমার 15 বছর চলছে। 15 বছর। 13 বছর 15 বছর, ইটস এ লং টাইম না? আচ্ছা, মানে প্রথম দিকে যখন সিঙ্গেল মাদার হলেন তখন সেই সময়টা যদি একটু জানতে চাই যে অভিজ্ঞতাটা কেমন ছিল? এখনকার মতো এত ম্যাচুরিটি ছিল না, এবং আজ থেকে 15 বছর আগে মফস্বল শহরে ডিভোর্সি একজন নারী ফ্যামিলি এবং ফ্যামিলির বাইরে বৃহত্তর সমাজে গ্রহণযোগ্যতাটা এত সহজভাবে ছিল না। এবং সেখানে দেখা যেত যে কখনো হয়তো আমাকে নিয়ে সমাজ অনেক বেশি উদ্বিগ্ন, কখনো পরিবার আমার সন্তানকে নিয়ে উদ্বিগ্ন। এই জায়গাটাতে ব্যালেন্স করতে তারা কম পারত। এখন অনেকটাই আগের মতোটা আর নেই, এখন অনেকটাই সাবলীল। এখন আমি এটা বলতে চাচ্ছি যে এখন মানে প্রতি ঘরে আপনি ডিভোর্সি নারী মানে পেলেও পেতে পারেন, কিন্তু আমি যে সময়কার সেই সময়ে এবং যে ফ্যামিলিতে বিলং করি ওই ফ্যামিলিতে ডিভোর্সি ছিল না। আপনি বললেন এখন বেশি,
এখন কেন ডিভোর্স হচ্ছে, এখন সিঙ্গেল মাদার কেন বেশি বলেন তো আপু? আচ্ছা, আমাদেরকে ঠিক ডক্টর বলে না, তবে মেডিকেল অ্যাডভাইজারের মধ্যে আচ্ছা। আমরা পড়ে যাই। ওকে। ওকে। আর হচ্ছে যে এখন নারীরা তার অধিকারের জায়গা থেকে অনেকটা সচেতন। আমার মা যেভাবে সংসার করে গেছেন, আমি আপনি সেভাবে সংসার করছি না। যেই সহ্য, তারা অন্যায়ের সহ্য যেটা করে গেছেন, সেই অন্যায়ের সহ্য না আমরা করছি, বা আমাদের ফ্যামিলিও সেটা করতে দিচ্ছে না, এইটা আরেকটা জায়গা। আরেকটা হচ্ছে যে স্বাধীন চেতা ব্যাপারটা এখন সামনে এসেছে, যে ঠিক আছে আমি এত অশান্তির মধ্যে না যাই, আমি স্বাধীনভাবে থাকি, সে কারণেও ডিভোর্সের সংখ্যাটা বেড়েছে। আচ্ছা। আর আরেকটা জায়গা যে এখন নারীরা অনেক আত্মনির্ভরশীল, তাদের ইকোনমিক্যাল ক্রাইসিসটা কম বা ডিপেন্ডেন্সিটা কম, সে কারণে ভালো থাকার জন্যই আসলে ডিভোর্সের সংখ্যাটা বেড়েছে বলে আমার মনে হয়। এক একটা মানুষের লাইফ এক এক রকম, মনের উপরে কারো আসলে অধিকার রাখার কথা না। Right. এতে আমি এর ডিটেলে আরো আসবো। আপু, আপনার কাছে একটু জানতে চাই যে আপু, আপনার তো 13 বছর বললেন, তো যখন আপনি সিঙ্গেল মাদার হলেন, সন্তান নিয়ে, সেই সময় আপনার অনুভূতিটা কি, মানে পারিপার্শ্বিক অবস্থা বা সমাজ ব্যবস্থা কেমন ছিল আপনার? আমি যখন ডিভোর্সের কথা জানতে পারি, তার কিছুদিন আগে থেকেই উনি বাসার বাইরে ছিলেন। আমি যখন ডিভোর্স লেটারের কথা জানতে পারি, তখন অলরেডি আমি একটা রিসার্চ অর্গানাইজেশনের ফিল্ডে ছিলাম চাঁদপুর। ফোনে আমার ভাই আমাকে জানাইছে। ওটা ভীষণ একটা খারাপ সময় ছিল আমার জন্য, ট্র্যাজেডি একটা ছিল। খুবই মর্মান্তিক ছিল। আমি 6 ঘন্টা কথা বলতে পারি নাই, মানে আচ্ছা। একদমই কথা আসে নাই আমার। কেন, আপনার দোষ কি ছিল? আমি স্টিল নাও জানি না। মানে আপনি না, উনি কিছু বলেন না যে তোমার এই দোষের জন্য তোমাকে আমি ত্যাগ করলাম, এমন কিছু? আমাদের ডিভোর্সই হয় নাই, কারণ তার সাথে আমার বিয়ের সময় তার নাম ছিল এক, ডিভোর্স লেটারে সে আরেক নাম ইউজ করছে। সেই হিসাবে ডিভোর্স আদৌ হয় কিনা আমি জানি না। আচ্ছা, যেহেতু মোটামুটি আমি একটা সাধারণ ঘরের মেয়ে, এরকম হতে পারে। আইনের সাহায্য নেই নাই, আমি ভীষণ অভিমানী। তো অভিমানে আমি চুপ করেছিলাম, আমি মেনে নিচ্ছি, কিছুই করি নাই। আমার ছেলেটা তখন ছোট, ক্লাস 4-এ পড়ে। ভীষণ বাজে অবস্থা ছিল, আমি বেশ বারবার সেন্সলেস হয়ে যাচ্ছিলাম, কিন্তু ছেলের দিকে তাকায় আমাকে তো হ্যান্ডেল করতে হয়েছে এটা, কিন্তু আচ্ছা। সময় লাগছে আমাকে। এই যে আপনি বললেন যে আপনার বিয়ের সময় তার নাম একটা ছিল এবং আপনি ডিভোর্স লেটারে আরেকটা নাম পেয়েছেন, জিজ্ঞেস করেন নাই যে তোমার দুটো নাম আমি তো জানতাম না বা কি অবস্থায়, এটা নিয়ে কোনো কোশ্চেন করেন নাই আপনি? আমি বিয়ের অনেক বছর পরে একদিন দেখলাম তার পাসপোর্টে আরেকটা নাম। সে রাজনীতি করতো বিধায় হয়তো নামের ইস্যু ছিল। আচ্ছা আচ্ছা, এটা আপনার ফ্যামিলি কি কখনো রুখে দাঁড়িয়েছে বা কিছু বলেছে? না, সাপোর্ট না। কেমন ছিল আপনার ফ্যামিলির? অ্যাকচুয়ালি আমার ফ্যামিলিতে ওইভাবে কেউ ছিল না। আব্বা মারা যায় 2006, আমার ডিভোর্স হয় 2014-তে। আচ্ছা। আর আমার মা খুবই নরম একজন মানুষ, হুম। ওইভাবে গার্ডিয়ান বলতে আসলে আমাদের কেউ নাই। আচ্ছা। হয়তো সে এটাও তার জন্য একটা বেনিফিট ছিল। আমি কিছুই করি নাই, এমনকি আমি আমার সন্তানের ভরণ পোষণও চাইনি। সে যোগাযোগ করে নাই অনেক বছর। তারপরেই আমি ফিল্ড ওয়ার্ক করতে করতে হঠাৎ আমার একটা ভালো প্রজেক্টে জব হয়ে যায় পিজিতে, গাইনিতে। আমি অ্যাজ এ ফ্যামিলি প্ল্যানিং কাউন্সিলর ছিলাম 5 বছর। হুম হুম। তো মোটামুটি আমার স্যালারি, আমি আমার ছেলেকে পড়াতে পেরেছি। 6 কি 7 বছর পর আমার ছেলের সাথে তার যোগাযোগ হয়। এখন তার সাথে যোগাযোগ আছে। এখন কি আপনাদের ভরণ পোষণ দিচ্ছে? না, এখন দিচ্ছে না। ছেলের তাহলে যোগাযোগটা এডুকেশনাল কেন? ফি দিচ্ছে। ছেলের শুধু পড়ালেখার খরচটা দিচ্ছে, জি। আপনাদের অন্যান্য ভরণ না, পোষণ সে দিচ্ছে না। না। এ নিয়ে কখনো প্রশ্ন করেন নাই আপনি? না, জানতে ইচ্ছে করে মনে নাই হয়নি, যে কারণ যে আমাকে তুমি ছেড়ে- কেন এমন করছো বা কেন এমন করেছো, কখনো মনে হয়নি? মনে হয়েছে, বলি নাই। বলেন নাই। আপনার ছেলের বয়স এখন কত? 21। 21 বছর। কি করছে সে? ও ইন্ডিয়াতে পড়ছে, ও লেভেল এ লেভেল ওখানে করেছে। তো ওখানে গ্রাজুয়েশনে ভর্তিও হয়েছিল, ওর বাবাই করেছিল। তো সামহাও পরে সেটা কন্টিনিউ করতে পারেনি। এখন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন থেকে ও হোটেল ম্যানেজমেন্টে ডিপ্লোমা করেছে। তো 6 মাসের ইন্টার্নশিপ করতেছে কক্সবাজার। প্রশ্ন করেন নাই, এজন্য হয়তোবা উত্তরটা পান নাই, আপনি ছেড়ে দিয়েছেন বা ছাড়ছেন। এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আসলে এটা আপনার মনে কি হয় যে আরেকজন নারী হলে কি করতো? হ্যাঁ, আমি আমার শাশুড়িকে ফোন করেছিলাম, উনি বেঁচে নাই, আমি তাকে ভীষণ ভালোবাসি। সে আমাকে বলেছিল তুমি আমার কাছে চলে আসো, কিন্তু আমি জানি আমাদের সমাজের প্রেক্ষাপটে একজন মা যখন তার 60-70 বছর হয়ে যায়,
অ্যাকচুয়ালি যদি সন্তানকে সে সব দিয়ে দেয়, তারও কিন্তু নিজস্ব পাওয়ার থাকে না। থাকে না। আমি আমার শাশুড়ির কাছে ফিরে গেলেও সেখানে আমি কয়দিন থাকতে পারতাম, ওইটাও কিন্তু একটা প্রশ্ন। হ্যাঁ, আপনাকে দেখতো কিভাবে? আর আমার শাশুড়ি আমাকে যেই দোয়া দিচ্ছে, আমি এখনো এটা অনুভব করি, আমি হ্যাপি। কারণ মা আমাকে একদিন মাথায় হাত দিয়ে বলেছিলেন যে আমাকে বউ বলে ডাকতেন, আমার জীবনে যত পুণ্য তোমাকে দিলাম। এখনো যখন আমার মনে হয় আমি ওনাকে ডেকে ডেকে কান্না করি মোনাজাতে। আমি আসলে এরকম জীবন চাই নাই। আসলে তখন সন্তানকে নিয়ে আপনি কিরকম মানে চ্যালেঞ্জটা কি নিয়েছিলেন যে আপনাকে উঠে দাঁড়াতেই হবে? মানে আপনার এই লাইনটা আমি কেন বলছি, টিভি সেটের সামনে যদি কেউ বসে এখন আপনাকে শোনে, একজন নারী, সে যদি সিঙ্গেল মাদার বা একক মা হয়, তাহলে আপনাকে দেখে সে ইন্সপায়ার হবে। একজন সন্তান নিয়ে আপনি যখন একা হয়ে গেলেন, সেই সময়টাতে আপনি ডিসিশন কি নিলেন? আমার ছেলেকে মানুষ করতে হবে, এটাই আমার প্রধান টার্গেট ছিল। আমি কখনো সেকেন্ড কিছু ভাবি নাই। ও ইন্ডিয়ায় পড়তো, আমি এখানে জব করতাম, আমি ওর কাছে যেতাম বছরে 2-3 বার। মানে ও ছাড়া আমার কাছে আর কোনো ইস্যুই ছিল না। আমার প্রধান ব্যাপারটাই ছিল ওকে মানুষ করতে হবে, ও যাতে কখনো কষ্ট না পায়। কারণ এই বয়সে একটা বাচ্চা বাবা আছে কিন্তু বাবা নাই, এটা খুবই মানে কষ্টের। তখন আপনি মা বাবার দুটো রোলই জি, আপনি প্লে করেছেন। জি। কথা বলবো ফাতেমা আপনার সাথে আবার। রিসালাত আপু, আপনিও তো সেম একই রাস্তায় হাঁটছেন, জীবনটা আপনার একদম। এভাবেই। আপনার সেই সময়টা যদি একটু বলতেন যে আপনি কিভাবে উঠে দাঁড়ালেন বা আপনার চ্যালেঞ্জটা তখন কি নিয়েছিলেন যে আপনার সন্তানকে নিয়ে? আমার যখন ডিভোর্স হয় তখন আমি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের এডুকেশন প্রজেক্টের দায়িত্বে ছিলাম, তখন আমি জব করতাম। তো আমার চ্যালেঞ্জ ছিল আমার সন্তানকে মানুষ করতে হবে, অবভিয়াসলি এটা তো ছিলই, পাশাপাশি আমাকে ঠিক রাখতে হবে, এই চ্যালেঞ্জটাও আমার ছিল। আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে Great. হবে, সমাজকে বোঝাতে হবে যে আমি নারী, আমি পারি, আমি সত্যিই পারি। তো সেটা আমি করার চেষ্টা করে গেছি। তখন আপনাকে আসলে সাপোর্ট দিয়েছে কে? আপনার সঙ্গে কাকে পেয়েছিলেন? পরিবারের লোকজন বা সমাজ তখন আপনাকে কিভাবে দেখেছিল বা কে সাপোর্ট করেছে তখন? এদিক থেকে আমি খুব লাকি, কারণ হচ্ছে যে আমার যে মফস্বল শহর ফরিদপুরে আমার ফ্যামিলি পরিচিতিটা খুব ভালো আছে, আমার পরিবার, এবং সেই থ্রুতে আমার সামাজিকভাবে সবাই আমার পাশে দাঁড়িয়েছিলেন। আর আচ্ছা। ডিভোর্সটা তার পক্ষ থেকে প্রস্তাবনাটা ছিল, আচ্ছা। আমার সন্তানের বাবার, ওনার পক্ষ থেকে প্রস্তাবনা ছিল, জাস্ট আমরা শুধু মানে মেনে নিয়েছি। আপনার সন্তান এখন কোথায় আছেন বা কি করছেন? আমার সন্তান এখন দেশের বাইরে আছে, ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নিয়ে পড়ছে ডেনমার্কের কোপেনহেগেনে। সফল মা আমার সামনে বসে আছেন, ভাবতেই ভালো লাগছে। ফাতেমা আপু, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যখন কথা হচ্ছিল তখন আপনি বললেন যে, আমি যখন আপনাকে প্রশ্ন করলাম যে আপনাকে কেন ছেড়ে গেছে বা ডিভোর্স হয়েছে, আপনি বললেন যে জানি না। আমি আবারও বলেছিলাম যে আপনি প্রশ্ন করেন নাই, তখন আপনি বললেন যে না করি নাই। মানে কেন? মানে আপনার কি মনে হয়েছে প্রশ্ন দরকার নেই, বা আপনি ওয়েল এস্টাবলিশ, মানে আপনি স্বাবলম্বী, মানে আসলে কোন প্রেক্ষাপট থেকে, বা এখন কি মনে হয় যে প্রশ্ন করলে ভালো হতো বা ব্যাপারটা শুধরালে ভালো হতো, এরকম কিছু? আপু, যখন সে ছেড়ে চলে গেছে তখন কিন্তু আমি একজন নর্মাল গৃহিণী মা ছিলাম। সে প্রথমে বাসা থেকে ছেড়ে চলে যায় অনেক দিন, তো সে সময় আমি ফিল্ড ওয়ার্ক করতে গিয়েছি। তারপর যখন ডিভোর্স লেটার পাই, দেখলাম ডিভোর্স লেটারে 1 বছর আগের ডেট দেওয়া। আচ্ছা। আমি কাগজে লেখা ছিল হচ্ছে জুন 6 জুন 13, আর লেটারটা হাতে পাই 14 জুনে। আর ওটার ভিতরে যা লেখা ছিল সেটা আমার, সে যে ডিভোর্স লেটার দিয়েছে তার থেকেও কষ্টের বিষয় ছিল তার ভিতরে যা লিখছে সে। কি লিখেছিল? খুবই বাজে নোংরা লেখা ছিল। মানে আপনাকে উদ্দেশ্য করে? হ্যাঁ। আচ্ছা। তখন যখন আমি তাকে কোশ্চেন করেছিলাম ফোনে যে তুমি এটার ভিতরে এরকম লিখেছো কেন, অ্যাটলিস্ট এটা লিখতে পারতা, আমাদের মন মানসিকতায় মিলে নাই, মেনে শেষ। নাই। আচ্ছা। আমাদের 15 বছরের সংসারের একটা একে অপরের একটা সম্মান বোধও আছে। সে তখন বলেছিল যে মানে কিছু মিথ্যা দোষ চাপিয়ে আপনাকে ডিভোর্স দেওয়া হয়েছে, যেটা কিনা সত্য না, আপনার না, আপনি না না। সেরকম। সে বলেছিল এগুলি ধরতে নাই, এগুলি উকিলরা করে দেয়। যাই হোক, কিন্তু আমার অভিমান ছিল, আমার কোনো কিছুই জানার নাই, কারণ সে চলে গেছে, এটাই মূল ফ্যাক্ট। এটা নিয়েই আমি 1 হতাশ। বছর পরে যে আপনি লেটারটা পেলেন, এটা জিজ্ঞেস করেন না যে 1 বছর আগে ভেতরে 1 বছর পরে আমি পাচ্ছি, এটা কেন? না, এগুলা জিজ্ঞেস করার মতো আমার সময় সুযোগ ছিল না, কারণ তার সাথে যোগাযোগের কোনো মাধ্যমই ছিল না। আর ইনফ্যাক্ট আমি মনে হয় চাই নাই।
আমি আচ্ছা। মনে মনে এত কষ্ট পেয়েছি, আমার কাছে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করাটাই নিজের কাছে অপমানের মনে হয়েছিল। আপনি ভেবেছেন যে চলে গেছে সে চলে গেছে, আমি তো স্বাবলম্বী, আমি সামনে এগিয়ে যাব আমার স্বপ্নটাকে নিয়ে, এমন কি? না, আমি তখন স্বাবলম্বী ছিলাম না, কিন্তু আচ্ছা। আমাকে আমার ছেলের জন্য দাঁড়াতে হবে, কাজ করতে আচ্ছা, হবে, আচ্ছা, ওইটা চ্যালেঞ্জটা দাঁড়াতে হবে। ওইটা ছিল। সবচেয়ে বড় কথা ছিল আমি তার কাছে নত হতে চাইনি, কান্নাকাটি করতে চাই নাই। আমার কান্নাকাটি করেছি একা একা, তার কাছে করি নাই। আচ্ছা। স্টিল এখনো আমি একটা কথা বলি, আমি তার ভালো চাই। এখনো যদি কখনো শুনি সে খারাপ আছে, আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি এবং আমি তাকে মাফ করে দিচ্ছি। এখন যদি ফিরে আসতে চায়? আমার মনে হয় না সে ফিরে আসবে, ফিরে আসতে চাইবে। সে হয়তোবা তার ভুল বুঝবে কিন্তু ফিরে আসতে চাইবে না, কারণ সে একটু জেদি টাইপের। বাট আমি চাই সে ভালো থাক, কারণ আমার ছেলের বাবা হিসেবে আমি তাকে সম্মান করি, আমি তার ভালো চাই। আমার ছেলে জানুক তার বাবা আছে, সে বাবা ডাকুক। একটা সন্তানের আইডেন্টিটি আপনার দরকার, কিন্তু ওইভাবে আপনার দরকার জীবনে না। আপনার জীবনে আপনি ওনাকে যে লাগবেই এমন নেই, আপনি নিজে এখন আল্লাহর রহমতে স্বাবলম্বী, আপনি সামনে আগাচ্ছেন। ইয়েস। এটাই হচ্ছে নারীর জয়, না? আচ্ছা আপা, আপনি এই যে সমাজে যখন আপনি চলতে যান, অনেক সময় নখ উঁচু করে অনেকে বলে না, নাক সিটকে অনেকে বলে না যে সিঙ্গেল মাদার, বা হচ্ছে রাতে বাসায় ফিরতে দেরি হলো, সিঙ্গেল মাদার তো একা থাকে, এরকম কখনো প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে? সেটার সম্মুখীন হতে হয়েছে। যেমন ধরেন আমার সন্তানের স্কুলে, হ্যাঁ, যখন প্যারেন্ট মিটিংগুলো থাকে, মাসের পর মাস আমি শুধু যাচ্ছি, যেখানে অন্য বাবারাও যায়, আমার সন্তানের বাবা যাননি, বা আমার সন্তান দেখাতে পারেনি তার বাবাকে। তো সেখানে আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। একটা সময় কিন্তু মানে সবাই জেনেও গেছে যে আমার সন্তানের নাম সাম্য, যে সাম্যর বাবা মা একসঙ্গে থাকে না, ওদের মনে হয় ডিভোর্স হয়ে গেছে, এরকমভাবে জেনেও গেছে। তখন বেশিরভাগ ওই মানে স্কুলের যে ভাবি কমিউনিটি বলি আমি, ওরা আসলে ঠিক করে জানেও না যে কি প্রশ্ন করতে হয়, কিভাবে করতে হয়, কিভাবে করতে হয় না। প্রশ্নগুলো আক্রমণাত্মকভাবে করে ফেলে। আপনার কি সমস্যা ছিল, কেন আপনাকে ছেড়ে দিল? ওরা ধরেই নিয়েছে আমার কোনো সমস্যা ছিল আপনার দোষ। বলেই আমাকে ছেড়ে দিয়েছে। আমি ছোটবেলা থেকেই থিয়েটার করি, তো আমার যখন রিহার্সেল থাকে, আমাকে রাত 10টা 11টা যখন স্টেজ রিহার্সেল থাকে বা যেদিন পারফরমেন্স থাকে, শো থাকে, আমাকে আসতে দেরি হয়। আমি এখন নিজের বাসায় থাকি, কিন্তু আমি তো ভাড়া থেকেছি বা সারা জীবনটা, তো তখন আর কি আমাকে কৈফিয়ত দিতে হয়েছে। মানে একে তো ডিভোর্সি, তারপরে আবার থিয়েটার করে, মানে এত ক্ষমা নাই আর কি। প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে, আমাকে সচেতন থাকতে হয়েছে আমার বাসায় কোন অতিথি আসবে, কোন অতিথি আসবে না, যেন আমি প্রশ্নের সম্মুখীন না হই, যেন আমি বলতে পারি, আমার কাছে সঠিক সুন্দর জবাব থাকে যে এ আমার কাছে এই জন্য এসেছে। এগুলো ভাবতে হয়েছে। ডিভোর্স না যে নারী, তাকে হয়তো এগুলো ভাবতে হয় না, আমাকে এগুলো ভাবতে হয়েছে। পোশাকের ব্যাপারে খুব বেশি সাবধান থাকতে হয়েছে, মানে যেন আমার কোনো বদনাম তারা তৈরি করতে না পারে, এ ব্যাপারে সচেতন থাকতে হয়েছে। আপনি কিভাবে নিজেকে সামলেছেন? এই দিকটা ওইভাবে আমি ফেস করিনি। আচ্ছা। আমার জন্ম বড় হওয়া সব ঢাকাতে, আমাদের বাসা, তো আমি অ্যাকচুয়ালি নিজের এলাকাতেই থেকেছি। তবে হ্যাঁ, এটা সত্যি যে আমি অন্য এলাকায় এই জন্যই যাই নাই যে আমি যেহেতু একা থাকবো, আমার ছেলে যেহেতু ইন্ডিয়ায় পড়তো, ও বছরে 2-3 বার আসতো, আমি তো একাই থাকি, তো তখন কে কি বলবে না বলবে, আমি নিজের এলাকায় যেহেতু থাকতাম, এটা আমার জন্য সাপোর্টিভ ছিল। তবে এটা সত্যি, আপুর সাথে আমি এই ব্যাপারটা বলবো যে আমিও বাসায় কাউকে আনতাম না। কোনো বন্ধু যদি বলতো তোমার বাসায় একটু নাও, চা খাওয়াও, তুমি ভালো চা বানাও, আমি খুব চায়ের ছবি দেই ফেসবুকে, তো এটা আমি কখনো অ্যালাউ করি না। এটার সময় আমি ভাবি যে না, আমি এলাকার মেয়ে, আমি একা থাকি, আমাকে এই বিষয়ে সাবধান থাকতে হবে। যদি বাড়ি এলাম মার্ক করে আমার কাছে কে আসতেছে, এটা কিন্তু সত্যি, এটা মাথায় থাকে, একদম মানে এটা মাথায় থাকে, কাউকে অ্যালাউ করি না। আপনার কি মনে হয় যে এটা সমাজে সিঙ্গেল মাদার সবচেয়ে কোন জিনিসটা পেলে, কোন সহায়তা, সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট পেলে সামনে এগিয়ে যাওয়া সহজ হবে? পরিবার, পারিবারিক সাপোর্ট খুব বেশি প্রয়োজন। কারণ আমার মনে হয় মেয়েরা পারিবারিক সাপোর্ট পায় না। কারণ ডিভোর্স যেই কারণেই হোক না কেন, মেয়েরই দোষ দেয় সবাই, ইনফ্যাক্ট তার মা, ভাই বোন পর্যন্ত। মানে সংসার থাকা মানে তুমি ওইখানে মায়ের ঘুতা খাও, যা ইচ্ছা তাই খাও, তোমার স্বামী যা ইচ্ছা তাই করুক, কিন্তু তুমি সংসার করতেছো, এটা তাদের জন্য ভালো। কিন্তু মেয়ে চলে আসছে, মেয়ের ডিভোর্স হয়ে গেছে, এটা তাদের কাছে খারাপ খবর, দুঃসংবাদ। আচ্ছা। কিন্তু পরিবার যদি একটু সাপোর্ট দেয়, ওই মেয়ে কিন্তু অনেক কিছু করতে পারে।
স্বাবলম্বী হোক না কেন, নিজের সাথে নিজের লড়াই, সমাজের লড়াই, পরিবারের সাপোর্টটা ভীষণ প্রয়োজন। সমাজের আগে পরিবার যদি সাপোর্ট করে তখন সমাজ কিন্তু কি বলবে, সমাজ কিছু বলবে না বা ওটা গায়ে লাগবে না মেটার, পরিবার সবচেয়ে আগে। কিন্তু আমাদের পরিবার অর্থনৈতিক সমস্যাটা কি করে সামলেছিলেন সে সময়? অর্থনৈতিক আপু সেই সময় আমার কিছু সেভিং ছিল, আর আমি সাথে সাথেই ফিল্ড ওয়ার্কে চলে গেছিলাম, কারণ আমার ছেলেকে আমি ইন্ডিয়ায় ভর্তি করলাম, ওইখানের খরচ দিতে হবে, আমার বাসা ভাড়া, আমার চলাচল। তো ফিল্ড ওয়ার্ক করলাম। এরপরে আমার যখন প্রজেক্টে কাজটা হয়ে গেল, পিজিতে বেতন কম ছিল প্রথমে, তো তখন সেভিংস দিয়ে আমার ছেলেকে পড়াইছি। এরপরে বেতনটা বাড়ছে, পরে ঠিক হয়ে গেছে। আচ্ছা, আপনি কিভাবে অর্থনৈতিক চাপটা তখন তো অবশ্যই ছিল কিছুটা হলেও, মানে দুজনের একসঙ্গে চলা এবং একজন ব্রেক হয়ে একজন একা সামনে হাঁটা একটু হলেও কিন্তু আমরা বেগ পাই। তো অর্থনৈতিক সাপোর্টটা কিভাবে পেয়েছিলেন বা কিভাবে আপনি নিজেকে সামলে নিয়েছিলেন? খুব ইকোনমিক্যালি তখন খুব স্ট্যাবলিশ ছিলেন। তখন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের আমি প্রজেক্টের হেড ছিলাম। তো তখন আমার স্যালারি, ইনফ্যাক্ট আমার সন্তানের বাবা তার থেকে প্রায় 4-5 গুণ বেশি স্যালারি আমার ছিল। আচ্ছা, যে কারণে অর্থনৈতিক কষ্টে তখন আমাকে পড়তে হয়নি। যেটা আমি যদি বলি যে কোন সাপোর্টটা বেশি দরকার, আমার কাছে মনে হয় কি নিজেকে নিজের সাপোর্ট করাটা বেশি দরকার। সেলফ কনফিডেন্স লেভেলটা হাই হওয়া দরকার, যে আমি অবশ্যই পারবো। এটা আমার জীবনের একটা অংশ। এবং যে ডিভোর্স, এটা আমি যদি, এটা একটা স্ট্যাটাস, ম্যারিড একটা স্ট্যাটাস, আনম্যারিড একটা স্ট্যাটাস, সিঙ্গেল একটা স্ট্যাটাস, উইডো একটা স্ট্যাটাস, ডিভোর্স একটা স্ট্যাটাস। সো এটা আমার একটা স্ট্যাটাস। সমাজকেও না বোঝানোর চেষ্টা করেছি, শেখানোর চেষ্টা করেছি যে আমি নারী, আমার কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু তার মানে এই না ফেলনা হয়ে গেছি বা আমার যোগ্যতা কোনো অংশে কম, সেটা না। দুজনের কাছে আমি একটা প্রশ্ন রেখে শেষ করতে চাই যে একজন সিঙ্গেল মাদার নতুন যারা হয়েছে তাদের জন্য আপনার অভিজ্ঞতার জায়গা থেকে, আপনার তো 15 বছর, সেই জায়গা থেকে তাদের উদ্দেশ্যে আপনার বলার কি আছে? আমার প্রফেশনের ক্ষেত্রে আমি বললাম যে আমি একজন মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল কাউন্সিলর। প্রচুর ক্লায়েন্ট কিন্তু আসে, ওই সময় ডিভোর্স হয়ে যায়, তখন তারা ট্রমাটাইজ থাকে, মানতে পারে না, ডিপ্রেশনে চলে যায়। এইগুলো কিন্তু আমি যে কাজটা করি, তাদের যে সাইকোথেরাপিগুলো দেই, আমার প্রথম চেষ্টা থাকে ওর সেলফ কনফিডেন্সটা বাড়াতে, ওর ভিতরের স্ট্রেংথসগুলো কি আছে সেগুলো সামনে তুলে আনতে, যে উইকনেস বা হচ্ছে যে থ্রেটগুলো আছে সেগুলোকে, ওর ভিতরের যে স্ট্রেংথ এবং অপরচুনিটি যেগুলো আছে সেগুলো দিয়ে কিভাবে ওভারকাম করা যায়, সেই চেষ্টাটাই আমার থাকে। কিছু চ্যালেঞ্জ থাকে এখানে, আমার কাছে মনে হয়েছে যে দুইভাবে চ্যালেঞ্জটা থাকে। একটা হচ্ছে যে সামাজিকভাবে একটা চাপ থাকে, আরেকটা হচ্ছে সন্তানের ক্ষেত্রেও, সন্তান লালন পালনের ক্ষেত্রেও একটা চাপ থাকে অ্যাজ এ সিঙ্গেল মাদার। সমাজের চাপ নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, কিন্তু সন্তান লালন পালনের ক্ষেত্রে যেমন আমি একা একটা মানুষ, আমাকে কিন্তু ডাবল রোল প্লে করতে হয়েছে, কখনো বাবার ভূমিকায়, কখনো মায়ের ভূমিকায়। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে সন্তানের সঙ্গে ওর যখন অ্যাডোলেসেন্স পিরিয়ডটা ছিল, তখন কিন্তু ক্রাইসিসটা একটু বেশি ছিল, কারণ একটা শাসনও আমাকে 2 বার করতে হয়েছে। বা হচ্ছে হয়তো যদি ওর বাবা একসঙ্গে থাকতেন, তাহলে হয়তো ওর বাবা একটা জিনিস না করতো, আমি একটা জিনিস হ্যাঁ করতাম, এভাবে একটা ব্যালেন্স থাকতো, সেটা হয়নি। হ্যাঁ, খুব ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, স্বাভাবিক আছি, স্ট্রাগল করে একটা জায়গায় আমি পৌঁছেছি, কিন্তু আমার এই স্ট্রাগলের একটা রেশ সেটা তো রয়ে যায়। তো এইটা যেন আমার সন্তানকে ছুঁতে না পারে, আমি যে জায়গায় যেতে পারি নাই, আমার সন্তানকে সেই জায়গায় নিতে হবে বলে অতিরিক্ত একটা চাপও সিঙ্গেল প্যারেন্টরা তার সন্তানকে দেয়। তো আমি বলবো যে সেটার দরকার নেই। আপনি সুস্থভাবে মানবিক গুণ সম্পন্ন একজন মানুষ তৈরি করার চেষ্টা করেন আপনার শিশুকে, ও এমনিতেই কোথাও সেটেল হয়ে যাবে, অতিরিক্ত চাপ নেওয়ার দরকার নেই। আমার কাছে সেটা খুব ভালো বলেছেন ফাতেমা বাবা। আপনার কাছেও জানতে চাই একই কথা, যে আপনার জায়গা থেকে, আপনার অভিজ্ঞতা থেকে একজন নতুন সিঙ্গেল মাদার যে হবে, তার জন্য যদি কিছু বলতেন যে কিভাবে সে সামনে আগাবে। অনেক বছর পর আমারও মনে হয়েছে যে আগে আমি নিজেকে ভালোবাসি নাই। তো এই সিঙ্গেল লাইফে আমি যেটা সবচেয়ে বেশি আমার যদি অ্যাচিভমেন্ট হয়, যে আমি নিজেকে ভালোবাসা শিখছি। তো আমি বলবো যে তাদেরকে বলবো যে নিজেকে একটু ভালোবাসতে হবে। একটু নিজেকে ভালোবাসা মানে নিজের প্রতি সম্মানটাও বাড়া। তো নিজেকে গুরুত্ব দিতে হবে, ভালোবাসতে হবে। আর যদি বাচ্চা থাকে
সেই ক্ষেত্রে তো আমাদের অনেক ত্যাগ, কারণ বাচ্চার অভাব, বাবার অভাব একজন মা যত চেষ্টা করুক ওটা আসলে হয় না মনে হয়। আমিও চেষ্টা করছি, কিন্তু যাই হোক, নতুনদের হচ্ছে তাদের মনোবল থাকতে হবে, সাহস থাকতে হবে। আমি কিন্তু সত্যি কথা বলতে খুব কষ্ট পাওয়ার পরেও আমি কিন্তু বারবার নিজেকে মোটিভেট করছি। নারীরা এভাবে যে সামনে এগিয়ে যাচ্ছে, এখন নারীদের মধ্যে যেই সাহস শক্তি এসেছে এবং ইচ্ছাটা করছে যে ভালো থাকার, এটা অনেক বড় একটা ব্যাপার। ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের পথ চলা আরও সহজ হোক। আমার কাছে মনে হয়েছে তারা সফল, এই জন্য আমি তাদের সফল মা বলছি। তবে পাশাপাশি এটাও বলতে চাই, আমরা সমাজে যারা আছি তারা একটু সচেতন হই, নতুন করে বা সামনে আমাদের সমাজে কোনো সিঙ্গেল মাদার বা একক মা যেন তৈরি না হয়। সবাই সচেতন থাকি, কারণ সিঙ্গেল মাদার যদি কেউ হয় বা বাবা যদি আলাদা হয়ে যায়, এর ভুক্তভোগী বা লাইফ নিয়ে, জীবন নিয়ে সাফার করে তাদের সন্তানরাই। এই বিষয়টা মাথায় রাখবেন। সবাই ভালো থাকবেন। নারীর জয় হোক।